এই লেকচারে আমরা বেসিক কোকো মডেলটাকে আমরা দেখব, কিভাবে এই বেসিক কোকো মডেল কাজ করে এবং তার একটা নিউমেরিক্যাল সলভ করব এবং পুরো ডিটেলস আমরা কিরকম ধরনের নিউমেরিক্যাল আসতে পারে তারও একটা আইডিয়া কিন্তু আমরা এই লেকচার থেকে কোনোভাবে আমরা নিয়ে নেব। তো গত লেকচারে আমরা ইন্ট্রোডাকশন অফ কোকো মডেলটা পড়েছিলাম। যারা এখনো ওই লেকচারটা দেখোনি, আমি তাদের রিকোয়েস্ট করবো যে বেসিক মানে ইন্ট্রোডাকশনটা দেখে নাও। বেসিক কোকো মডেল বলতে গেলে আমাদের কোকো মডেলের তিনটে টাইপ ছিল, তার প্রথম টাইপটার নাম হচ্ছে বেসিক কোকো মডেল। তাই জন্য আমরা বেসিক কোকো মডেল রেসপেক্টেই আমরা লেকচারটার হেডিং দেখতে পাচ্ছ। কিন্তু তোমরা ইন্ট্রোডাকশন কোকো মডেলটা কেন দরকার মোটামুটি একটা আইডিয়া তোমার যদি থাকে তাহলে কিন্তু খুবই তোমাদের ভালো। লাস্ট লেকচারের যে আইডিয়াটা আমরা কিন্তু এই লেকচারের প্লেলিস্টের, এই লেকচারের যে ডিসক্রিপশনে আমাদের প্লেলিস্ট দেওয়া রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে প্লেলিস্টটা, ওখানে ক্লিক করে তোমরা এই সিকোয়েন্স আমি আপলোড করেছি। এই ভিডিওটার আগের ভিডিওটাই থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশন অফ কোকো মডেল। তার আইডিয়া তোমরা যদি দেখে নাও, আমি আশা করি তোমাদের কিন্তু একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে বেসিক কেন দরকার, কি ক্যাটাগরি। এই দেখতে পাচ্ছ একটা টেবিল দেখতে গেলে অর্গানিক, সেমি ডিটাচ এবং এমবেডেড রাখা লেখা রয়েছে। এই গল্পগুলো কি ব্যাপার, এই তিনটে মোড কি বলেছে, কি বৃত্তান্ত, এগুলো বা বেসিক কোকোমো কি জিনিস, এই যে আইডিয়া গুলো কিন্তু আমি গত লেকচারে সব ক্লিয়ার করে দিয়েছি। তো ওগুলো ওখান থেকে দেখে নিলে তোমাদের একটা ভিভিড একদম পুরো ইমেজ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কোকোমোর ব্যাপারে। কিন্তু আমরা কিন্তু এখানে ডাইরেক্টলি ডিল করবো নিউমেরিক্যালস নিয়ে। আমরা জাস্ট ফর্মুলা মাথায় রাখবো এবং আমরা নিউমেরিক্যাল করবো, বাস এইটুকু আমাদের এখানকার কাজ হবে। তো যে রিকোয়েস্ট করবো, এর আগের বেশি ফোনের ভিডিও না, 18 থেকে 19 মিনিটের ভিডিও আছে, জাস্ট একবার দেখে নিয়ে তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে ইন্ট্রোডাকশনে কি বলেছে, ব্যাপারটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা শুরু করি বেসিক কোকো মডেল। ধরে নিলাম তোমরা বেসিকটা তোমাদের আইডিয়া ক্লিয়ার আছে। কি বলছে, এটা আমাদের সিম্পলেস্ট এবং স্ট্যাটিক cost estimation model that calculate project effort and duration based on the size of the software measure in thousand of lines of code। এই কথাটা বলে দিই, কথাটা এই 1000 লাইন অফ কোড কে বলা হয় কেএলওসি। মানে ব্যাপারটা আমরা যখন কোনো সফটওয়্যার তৈরি করি, আলটিমেটলি আমরা তো একটা মাপ রাখবো যে আমরা যেরকম বাজারে গেলে যখন কোনো সবজি কিনি কিভাবে বলি আমাদের 1 কেজি সবজি দাও, 500 গ্রাম দাও। তো এরকম একটা মাপার একটা মেজারমেন্ট বলতে পারো। তো একটা সফটওয়্যারকে কি করে মেজার করবে যে কতটা তার ওয়েট হতে পারে। তো শুধু ওয়েট ভেবে যদি কথা বলি, তাহলে সফটওয়্যারে অনেক রকম জিনিস হয়। মানে যদি ভাবা মানে এই যে কনসেপ্টটা যে ওয়েট কথাটা যদি বলি, সফটওয়্যারের ওয়েটেজ কতটা যদি কথাটা বলি, তো এটার ভাবার কিন্তু দুটো রকমের গল্প হয়। এক হচ্ছে সফটওয়্যারটা কতটা লেন্দি, মানে কতটা লাইন অফ কোড লেখা রয়েছে, ওর মধ্যে কতটা এরকম লাইনস লেখা। একটা সফটওয়্যার যখন বানানো হয় না, এটা সফটওয়্যারের মধ্যে একটা সফটওয়্যার মানে কি কালেকশন অফ প্রোগ্রাম, সিম্পল কথা। তাহলে কতগুলো এরকম লাইন লেখা রয়েছে, এরকম লাইন কতগুলো লেখা রয়েছে, এই এক হতে পারে। কিন্তু দেখো একটা কথা বলছি, যেরকম একটা সফটওয়্যার তো একটা লোক করে না, যেরকম অনেকগুলো লোক মিলিয়ে একটা সফটওয়্যার বানায়, ঠিক আছে। এরকম অনেকগুলো প্রোগ্রাম লিখতে হয়, এরকম মাল্টিপল প্রোগ্রামগুলোকে আমরা এক জায়গায় করে কিন্তু একটা সফটওয়্যার কিন্তু এরকম তৈরি হয়। তো সবার প্রোগ্রামের কিন্তু যে ভাবনার, যে চিন্তা ভাবনার ক্ষমতা কি এক হয়? মানে এই যে ধরে নাও একটা এ নামক ব্যক্তি একটা এই পোর্শনটা করেছে, ধরুন একটা মডিউল করেছে বলতে পারো, বা একটা পোর্শন করেছে, তাকে একদম ভাবতেই হয়, একদম ইজি ছিল। কিন্তু বি নামক একটি মানুষ যখন একটা কোড করে, সেই কোডটা কিন্তু অনেক ভাবতে হয়েছে, তার কমপ্লেক্সিটি অনেক বেশি, তাকে অনেক রকম হাই অ্যাডভান্স থিঙ্কিং রাখতে হয়েছে। তাহলে সবকিছু কিন্তু মাপার যে ক্ষমতাটা, কথাটা বলছি যে একটা সফটওয়্যার বানানো দুটো ক্যাটাগরি হতে পারে, দুটো মাপ হতে পারে। এক হচ্ছে কত বড় সফটওয়্যারটা, মানে কতগুলো লাইন অফ কোড। এবার এই 1000টা লাইনে একটাকে বলা হয় কেএলওসি বলা হয়, ঠিক আছে। এমনি এলওসি কথাটার মানে হচ্ছে লাইন অফ কোড। ধরুন আমি এখানে 100টা লাইন লিখি, তাহলে বলবো 100 এলওসি বলবো। যদি 1000টা লাইনের থাকে তাহলে লিখবো 1000 এলওসি বলবো, ঠিক আছে। এবার কেউ ধরে নাও একটা তুমি সফটওয়্যার বানিয়েছো যেটা হচ্ছে ধরে নাও 5000 লাইন অফ কোড, মানে 5000 লাইন অফ কোড তুমি লিখেছো, এটাকে আমি 5000 এলওসি লিখবো। কিন্তু বলবে এটাকে রিডিউস করার জন্য, আমরা বলি না যে গ্রাম থেকে 1000 গ্রামে 1 কেজি, 1000 গ্রামে 1 কেজি যেরকম বলি, সেরকম এটাকে রিডাকশন করার জন্য আমরা বলতে পারি এটাকে ডিভাইড বাই 1000 করতে পারো, বা 1000 এটাকে আমরা লিখতে পারি 5 কিলো লাইন অফ কোড, ঠিক আছে। কেএলওসি মানে হচ্ছে 5 কিলো লাইন অফ কোড, মানে 1000 দিয়ে সিম্পল ডিভাইড করলাম। যেরকম আমরা সিম্পল বলতে পারি না 5000 গ্রামকে 5000 গ্রাম ইজ ইকুয়াল টু 5 কেজি বলতে পারি, তখন গল্পটা এরকম। এখানে 5000 এলওসি কে বলতে পারি 5 কেএলওসি বলতে পারি, কারণ 1001 সিম্পল বলতে পারো যে 1000 আমাদের এলওসি ইজ ইকুয়াল টু আমাদের কিন্তু 1 কেএলওসি। এটা মাথায় রাখলেই হবে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা এই বেসিক কোকো মডেল কিন্তু এই কেএলওসি কে মাথায় রেখেই কিন্তু এস্টিমেশন গুলো করে। কিন্তু এখানে আরেক ধরনের গল্প থাকে, যাকে বলা হয় ফাংশনাল পয়েন্ট বলা হয়। যেই বললাম যে এ যে মডিউলটা লিখেছে আর বি যে মডিউলটা লিখেছে, সেই দুটো মডিউলের মধ্যে কিন্তু যে ভাবনার ক্ষমতা কিন্তু অনেক আলাদা আছে। এ কে ভাবতেই হয়নি, বি কে ভাবতে হয়েছে। তো আমি যদি সবই ধরে নিই, ধরো এ ধরে নাও এটাকে 4 লাইনে করে দিয়েছে, আর সরি বি 4 লাইনে করেছে, কিন্তু ভাবতে ওকে অনেক হয়েছে। কিন্তু ওদিকে এ ওটা 15 লাইনে করেছে, কিন্তু ওকে ভাবতেই হয়নি। তারপরে দুজনের কি
মানে ক্ষমতা কি এক, মানে পয়সা কি দুজনকে একই দেওয়া উচিত? বি অনেকটা ভেবে কাজ করেছে কিন্তু লাইন অফ কোড কম, এ অনেক কম ভেবে কাজ করেছে কিন্তু লাইন অফ কোড অনেক বেশি, কিন্তু হিসাবে যদি আমরা কেএলওসি বা এলওসি রেসপেক্টে ভাবি তাহলে কিন্তু এ অনেক বেশি হয়ে গেল, বি কম, কিন্তু এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত না। এই হচ্ছে বেসিক গল্প। একটা সময় আমরা দেখেছিলাম যেখানে আমরা ফাংশনাল পয়েন্টকেও আমরা মাথায় রেখেছিলাম যে শুধু লাইন অফ কোড দিয়ে জাজ করলে হবে না, ফাংশনাল পয়েন্টটা মাথায় রাখে। বাট কোকো মডেল কিন্তু যে বানিয়েছে, আমি অলরেডি লাস্ট লেকচারে বলেছি, বেরি বোম বানিয়েছে, সে কিন্তু পুরো ডিটেলস রিসার্চ করে নিয়েছে যে একটা যদি সফটওয়্যার হতে চললে তার কিরকম কস্টিং হওয়া দরকার, তার বিশেষ বৃত্তান্ত কিন্তু ও রিসার্চ করেই এই টেবিলটাকে দিয়েছে। টেবিলটা আমরা বুঝবো, চিন্তার বিষয় নেই, এই টেবিলটা কিন্তু ও দিয়ে দিয়েছে। এটা কিন্তু আমরা বানাইনি, বইতে খুললে বইতেও তোমরা পাবে। এটা কিন্তু ও রিসার্চ, ও কিভাবে করেছে সেটা ও জানে। আমরা কিন্তু সেই ব্যাপারে একদম আমাদের ভনক নেই যে ও কিভাবে এই 4টে কনস্ট্যান্ট টার্ম বার করেছে। ওর এতদিনের রিসার্চে ও এটা করে বা ওর এক্সপিরিয়েন্স বলতে পারো করে কিন্তু এই টেবিলটাও দিয়েছে। আমরা যে সেই টেবিলের ভ্যালু থেকে ফর্মুলা পুট করলে আমাদের অ্যান্সার আসবে, আমরা অত কিছু ভাববো না যে কিভাবে হয়েছে। তো যাই হোক, আমরা এইটুকু বুঝলাম যে আমাদের কিন্তু এই বেসিক যে কোকো মডেল কিন্তু আমাদের যে মেনলি আমরা ডিল করি হচ্ছে কতটা লাইন অফ কোড, মানে 1000 লাইন অফ কোড বলতে পারো, কেএলওসি মাথায় রেখে কিন্তু এটা কাজ হয়, আর কিচ্ছু না, এইটুকু মাথায় রাখলেই হবে। তো আমাদের আলটিমেটলি কি জানতে হবে যে আমাদের প্রজেক্টটা যে সফটওয়্যারটার কতগুলো লাইন অফ কোড হবে, এটা একটা তোমাকে প্রথমে ভাবতে হবে। এই হচ্ছে বেসিক কথা। দেখো, প্রোভাইড আর রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড এস্টিমেশন অফ প্রজেক্ট অ্যান্ড এফোর্ট অ্যান্ড ডিউরেশন। এটা দিয়ে কি করে রাফলি একটা এস্টিমেশন আমরা বার করতে পারি কার ডিউরেশন এবং প্রজেক্ট এফোর্ট। বেসিক মানে বুঝতেই পারছো না, বেসিকের তো সবকিছু তো একদম ফিক্সড হয় না, একদম তো আমরা একদম স্পেসিফিক্যালি কোনো কথা বলতে পারি না। একটা রাফ এস্টিমেশন করতে পারো বেসিক দিয়ে, কিন্তু এটা মোস্ট প্রবাবল এস্টিমেশনটা খুব কাছাকাছিই করে, এরকম না যে আমার এস্টিমেশন যা দিছিল তার থেকে অনেক দূরে কোথায় গিয়ে কাজ শেষ হয়েছে, এরকম ব্যাপার নেই। একদম এস্টিমেশনে কাছে পিঠেই গিয়ে মোটামুটি হয়। মোটামুটি ধরে নাও এস্টিমেশন 3 মাসের হলো, হয়তো 2.5 মাসে শেষ হতে পারে বা 3.5 মাস হতে পারে, খুব বেশি হলে। ওয়ার্স্ট সিনারির কথা বলুন, তো সেটাকে আমাদের পরের যে ইন্টারমিডিয়েট কোকো মডেলে এই যে রাফ এস্টিমেশনটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট এস্টিমেশনে আমরা কি করে ঘুরবো সেটা আমরা দেখবো, চিন্তা নেই। দেখো, একটা স্টার্টআপ কোম্পানির জন্য মানুষ কিন্তু এত কিছু রেস্ট্রিকশন দেবে না। মানে ধরো না, একটা XYZ একটা সল্টলেকে কোনো একটা স্টার্টআপ কোম্পানি রয়েছে, আর সিম্পল যদি TCS বলো, তো দুটো কিন্তু এক হবে না। সিম্পল কথাই বলি, সিম্পল কথা যে আমাদের TCS এর এস্টিমেশন অনেকটা হাই অ্যাকুরেসি হবে, কারণ পুরো এত বছর ধরে রয়েছে মার্কেটে, এতগুলো প্রজেক্ট ডিল করেছে, তো ওদের এস্টিমেশন কিন্তু আরো অনেকটা অ্যাকুরেট হবে। তাহলে ওরা কেন অ্যাকুরেট হচ্ছে? ওরা কিন্তু বেসিক কোকো মডেল ব্যবহার করে না, ওরা কিন্তু ইন্টারমিডিয়েটের পরেরটা আমরা যেটা পরের লেকচারে দেখবো ওইটা ব্যবহার করে কাজ করে, যেখানে কিন্তু আরো অ্যাকুরেট জিনিসটা হয়। এবং বেসিক কোকো মডেল 3 ধরনের সফটওয়্যারের উপরই কিন্তু বানানো, মানে করতে পারি এস্টিমেশন। এক হচ্ছে অর্গানিক, সেমি ডিট্যাচ এবং এমবেডেড। এটা হলো 3 ধরনের সফটওয়্যার। কোন ধরনের সফটওয়্যার কোন ক্যাটাগরিতে পড়বে এগুলো আমরা লাস্ট লেকচারে ডিসকাস করে নিয়েছি। যারা কনসেপ্টটা দেখোনি, এখনো বলছি জানো না, তারা লাস্ট লেকচারটা ভিজিট করো। আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওখানে গিয়ে তোমরা আগের লেকচারটা দেখো, তাহলে এই কনসেপ্টগুলো পেয়ে যাবে। তো প্রশ্ন যাই হোক না কেন, তোমাদের বলে দেওয়া থাকবে যে তোমরা কোন সফটওয়্যারের উপর ডিল করছো। তোমাদের দুটো জিনিস প্রশ্নে বলে দেওয়া থাকবে, আমি স্ক্রিনটা ক্লিয়ার করে নিই আগে। পরীক্ষার প্রশ্নে তোমাদের এই 3টে জিনিস তোমাদের বলে দেবে, যে কোনো ইউনিভার্সিটি থেকে বিলং করো না, মেনলি দুটো তো বলে দেবেই। প্রথম দুটো তো বলতে হবে, এটা ম্যান্ডেটারি। 3 নম্বরটা বলতেও পারে, না বলতে পারে, সেটার জন্য আমি কথা বলবো এই লেকচারে। তো প্রথমত আমাদের কি বলে দেবে, এক হচ্ছে আমাদের গিভেনের মধ্যে থাকবে সাইজ অফ দ্য সফটওয়্যার, মানে কতটা কেএলওসি কিন্তু বলে দেওয়া থাকবে। কেএলওসি তেও বলবে, বা অনেক সময় আমাদের এলওসি তে বললে আমরা কেএলওসি তে কনভার্ট করে নেবো। টাইপ অফ সফটওয়্যার, মানে এটা অর্গানিক হবে কি সেমি ডিট্যাচ হবে না এমবেডেড, এটা কিন্তু বলে দেওয়া থাকবে। আর থার্ড হচ্ছে ভেরিয়েন্ট অফ কোকোমো মডেল, মানে কোন ভেরিয়েন্টটা ইউজ করবে, বেসিক ধরে কাজ করবে কি তোমরা এ ধরে কাজ করবে, ইন্টারমিডিয়েট কি তোমরা অ্যাডভান্স। তাকে এইবার গল্পটাই বলে দিই। সচরাচর ইউনিভার্সিটি পরীক্ষায় তোমাদের বেসিকের ওপরই ম্যাক্সিমাম প্রশ্ন আসে। আমার এক্সপিরিয়েন্স দেখে, এত বছরের এক্সপিরিয়েন্স এবং আমি যতগুলো ইউনিভার্সিটি দেখেছি, সেখানে ম্যাক্সিমাম বেসিক হচ্ছে ধরে নাও 90% প্রশ্ন বেসিক থেকে আসে। খুব কম ইউনিভার্সিটিতে, IIT থেকে যারা বিলং করছো, NIT, সেখানে হয়তো 10% প্রশ্ন তোমাদের ইন্টারমিডিয়েট থেকে দিতে পারে। এই হচ্ছে সিম্পল গল্প বলবো, নয় বেসিক নয় ইন্টারমিডিয়েট। তো খুব সচরাচর এই দুটো মডেল থেকেই প্রশ্ন দেয়। তো যদি তোমাদের যদি বেসিক না কিছু বলে না দেওয়া থাকে, তোমরা কিন্তু বেসিক কোকো মডেল দিয়ে উত্তর বার করে দিয়ে চলে আসবে। কি বললাম বুঝতে পেরেছো? তোমাদের যেটা মনে রয়েছে বেসিক বা ইন্টারমিডিয়েট যেটা মনে থাকবে, তোমরা সেটা দিয়ে কিন্তু উত্তর বার করে চলে আসবে, কোনো অসুবিধা নেই। যদি বলে না দেয়, ভেরিয়েন্টটা যদি বলে না দেয়, বেসিকের উপরই কাজ করে চলে আসতে পারো, বা ইন্টারমিডিয়েট মনে থাকলে ইন্টারমিডিয়েট বলে দেয়নি, আর যদি বলে দেয় তোমাকে তখন সেটা গল্প বলতে হবে। এইবার এখানে গল্পটা আসছি যে বেসিক কোকো মডেলের জন্য বেরি বোহাম কিন্তু এই টেবিলটা দিয়েছে। টেবিলটা কি বলছে দেখো, 3টে ক্যাটাগরিতে ভাগ করো। অর্গানিক হচ্ছে এইটা,
সেমি ডিটাচ হচ্ছে এই রোটা, আর এমবেডেড হচ্ছে এটা। এখানেও চারখানা কনস্ট্যান্ট কিন্তু মাথায় ভেবেছে, কি বললাম বুঝতে পেরেছো? চারটে কনস্ট্যান্ট নিয়েও ডিল করছে, এবং এই চারটে কনস্ট্যান্ট কি বলছে সেটা ফর্মুলা আমাকে বলবে, ফর্মুলাগুলো আমি এক্ষুনি লিখে দেবো স্ক্রিনে, দেখলে বুঝতে পারবে। বাট এই চারটে কনস্ট্যান্টের এই ভ্যালুগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কিন্তু এই ভ্যালুগুলো তোমাদের দেওয়া থাকবে না। যেরকম আমি বলছি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু যখন প্রশ্ন দিচ্ছে লাস্ট 10 ইয়ার্স যখন আমি দেখলাম, এরকম ভ্যালু কিন্তু তোমাদের বলে দেওয়া নেই। তোমাদের কিন্তু এই টেবিলটা মুখস্থ করে নিতে হবে, মাথায় রেখে দাও। কোনো ইউনিভার্সিটিতে তোমাদের কিন্তু এইটা দিয়ে দিতে পারে টেবিলটা, তখন তোমরা টেবিলটা দেখে দেখে ভ্যালু পুট করবে, কিন্তু মেজর ইউনিভার্সিটিতে কিন্তু তোমাদের এই টেবিলটার ভ্যালুগুলো কিন্তু বলে দেওয়া থাকবে না, তোমাদের কিন্তু মুখস্থ করে নিতে হবে। বলে দিলাম, প্রথম থেকেই ক্লিয়ার করে দিচ্ছি কথাগুলো। তো তোমাদের মুখস্থ করতে হবে যে অর্গানিকের জন্য এ, যে এরকম ভাবে ধরতে এ বি সি ডি চারটে কনস্ট্যান্ট, 4 কনস্ট্যান্ট, মানে বেসিক কোকো মডেলের জন্য চারখানা কনস্ট্যান্টের গল্প কিন্তু বলা রয়েছে। একটা এ, একটা বি, ওই বি এর তলায় বি ভাবতে হবে না, সি ওটা ডি, ঠিক আছে? এইটুকু এরকম ভাবো, ঠিক আছে? এই টার্মসও মাথায় রাখতে হবে না, এটা কি বলছে দরকার নেই, জাস্ট ভাববে চারটে কনস্ট্যান্ট আছে। যে অর্গানিকের কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 2.4, এটা হচ্ছে 1.05 বি এর ভ্যালু, তারপরে সি এর ভ্যালু হচ্ছে 2.5, আর ডি এর ভ্যালু হচ্ছে 0.38। এইভাবে মনে রাখবে। সেরকম সেমি ডিটাচের এর ভ্যালু হচ্ছে আমাদের 3.0 বা 3 বলতে পারো, বি এর ভ্যালু হচ্ছে 1.12। এই ভ্যালুগুলোকে তোমরা কিন্তু এরকম ভাবে মনে রেখে দেবে, এটা কিন্তু পরীক্ষায় ফর্মুলায় কাজে লাগবে। এবার ফর্মুলাটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি যে কি করে ফর্মুলা বানাবে, মানে যেটা বেসিক। এই ফর্মুলাটা নট অনলি বেসিক, ইন্টারমিডিয়েট, আর ওদিকে ডিটেলস কোকোমো, যেটা আমাদের লাস্ট অ্যাডভান্স কোকোমো বলতে পারি, সবার জন্য কিন্তু এই ফর্মুলাগুলো এক, খুব একটা কিছু আলাদা নেই। একদম সিম্পল কথাই বললাম, যেটা তোমরা এই লেকচারে শিখবে, বাদ বাকি লেকচারে তোমরা একই জিনিস দেখবে, বাট ওখানে হয়তো অ্যাকিউরেসিটা একটু বেড়ে যাবে, বাট ফর্মুলাটা কিন্তু সব দিক থেকে কিন্তু একই কিন্তু থাকবে। তো এই তিনটে ফর্মুলা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি লিখে নিয়েছি। এই তিনটে ফর্মুলাই তোমাদের লাগবে, এই তিনটে ফর্মুলাই জানতে হবে। এটা তিনটে মডেলের জন্য, মানে তিনটে ভেরিয়েন্টের জন্যই মোটামুটি এই ফর্মুলা কাজে দিয়ে দেবে। তো ফার্স্ট কি বলছে না, ডেভেলপমেন্ট এফোর্ট, বা এটাকে আমরা আরেকটা টার্মে বইতে দেখবে ডি বেসে ই লেখা রয়েছে, এটাকে শর্ট ফর্মে বলা হয়। ডেভেলপমেন্ট এফোর্ট বার করার জন্য আমাদের কি ফর্মুলা আছে, এ যে এই কনস্ট্যান্ট টার্মটাকে নেবো, মাল্টিপ্লাই করব কার সাথে, আমাদের কেএলওসির সাথে, আর এই পাওয়ারে দিয়ে দেবো হচ্ছে বি বেসে বি, মানে এই টার্মটা দিয়ে দেবো। কি বললাম বুঝতে পেরেছো? আমি এটা অঙ্ক যখন দেখাবো বুঝতে পারবে, চিন্তার বিষয় নেই। তো ফর্মুলা হচ্ছে এ ইন্টু, মানে যেটা এ কনস্ট্যান্ট টার্ম আছে, ইন্টু কেএলওসি টু দি পাওয়ার বি, ব্যাস এই হচ্ছে ধরে নেওয়া এইভাবে। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট ডিউরেশন। এফোর্ট মানে কি গল্প, এফোর্ট মানে কতটা আমাদের এফোর্ট দিতে হবে, ঠিক আছে? পার পার্সেন্ট বলতে পারো, কতটা এফোর্ট কিন্তু আমাদের দরকার, এটা মাথায় রাখবে। এফোর্ট সবসময় এর ইউনিট কি হয়, পার্সেন্ট মানতে কিন্তু হয়, মানে একটা পার্সেন্টকে এক মাসে কতটা এফোর্ট দিতে হবে এই এত লাইন অফ কোড লিখতে। এটা কিন্তু বেসিক আইডিয়া গুলো ক্লিয়ার করো। এটাকে পিএম বলা হয়, পিএম মানে হচ্ছে পার্সেন্ট মান্থ। এর যে ইউনিটটা, ডেভেলপমেন্ট এফোর্টের ইউনিট হচ্ছে পার্সেন্ট মান্থ। ডেভেলপমেন্ট ডিউরেশনের ইউনিট হচ্ছে মান্থ হয়। কেন? শুধু কত সময় লাগবে, ডিউরেশন মানে বুঝতে পারছো কত মান্থে আসে, ইয়ারে আসে না, কিন্তু কত মাস লাগবে। এটাকে আমরা ডি বেসে ডি লিখতে পারি। আর এর ফর্মুলাটা হচ্ছে সিবি, মানে সি এর যে কনস্ট্যান্টটা দেখতে পাবে টেবিলে, মাল্টিপ্লাই করবে কার সাথে, ডেভেলপমেন্ট এফোর্টের সাথে মাল্টিপ্লাই করলে, যেটা তুমি আগের থেকে পেয়েছো, আগের স্টেজ থেকে তুমি যেটা পেয়েছো সেটা এখানে পুট করবে, এটাকে ডি লিখে দেবে। এই জায়গাটা যে ভ্যালুটা পাবে তার মাথায় তুমি পেয়ে যাবে হচ্ছে, লিখবে হচ্ছে ডিবি লিখবে। আর এগুলো মোটামুটি টার্গেট করবে, এগুলো সব ভ্যালুগুলো কিন্তু কিছু কিছু ভ্যালু তোমরা ফ্লোরে রাখবে, ফ্লোর মানে কনভার্ট করবে নেক্সট পয়েন্টে, আর কিছু কিছু ভ্যালু তোমরা সিলে কনভার্ট করবে। এটা করে দেখবো, এই কথাটা বললাম, ফ্লোর সিল ব্যাপারটা আমি করলে বুঝতে পারবে। পয়েন্টে তো কখনো আসে না, পার্সেন্ট মান কখনো পয়েন্টে আসে কি? ঠিক আছে, এত পার্সেন্ট মান মানে এতগুলো পার্সেন্ট রাখবে পার মান, এই যে এই গল্পগুলো, এগুলো কখনোই কিন্তু আমাদের এতে আসে না, মানে পয়েন্টে আসলে এগুলো সব আমরা কনভার্ট করে দিই হোল নাম্বারে, মানে নেক্সট স্টেজে নিয়ে চলে যাই। তো দেখবো। আর টিম সাইজ, মানে একটা টিমে কতগুলো এমপ্লয়ি থাকা দরকার, এটাকে বলা হয় টিম সাইজ। সেটা আমরা কি করে পাবো, এই এফোর্ট, ডেভেলপমেন্ট এফোর্ট ডিভাইড বাই ডেভেলপমেন্ট ডিউরেশন, তাই তো হওয়া উচিত। আমাদের প্রত্যেক মাসে এতটা করে এফোর্ট দেওয়া উচিত, আর আমাদের এত মাস আমাদের ডেডলাইন, মানে এত মাসে শেষ করতে হবে। তো ওটাকে ডিভাইড করলে একটা টিমে কত লোক লাগবে সেটা পেয়ে যাবো আমরা। এই হচ্ছে বেসিক গল্প। তো আমরা এই জিনিসটাকেই একটা আইডিয়াতে শুরু করব, মানে সলভ করব এই টেবিলটার সাহায্যে। কি করব, আমরা একটা প্রশ্ন নিয়ে নেবো, সেই প্রশ্নটাকে মাথায় রেখে তিনটে ভেরিয়েন্টেই সলভ করতে পারো। আমি হয়তো একটা ভেরিয়েন্ট তোমায় দেখিয়ে দেবো, অ্যাজ আ হোমওয়ার্ক তোমরা সেমি ডিটাচ এবং এমবেডেড এর কনসেপ্টটাও কিন্তু তোমরা রাখতে পারো, ঠিক আছে? মানে জাস্ট একটা আইডিয়া হিসেবে তোমরা করতে পারো। তো আমি চলে আসি, আমি একটা তোমাদের দেখাই, তাহলেই বুঝতে পারবে। টেবিলটাকে সামনে রেখেছি। এবার ধরে নাও আমি সিম্পল কথাই বললাম যে আমাদের যে কি
কেএলওসিটা পরীক্ষায় ধরে নাও বলা রয়েছে, সিম্পল কথা, কেএলওসি আমাদের বলে রয়েছে যে 20 কেএলওসি বলে রাখা হয়েছে, ঠিক আছে, প্রশ্নে বলে দেওয়া রয়েছে। এবার আমি অর্গানিকটাকে মানে প্রোডাক্টের টাইপটা হচ্ছে অর্গানিক ধরে আমি সলভ করে তোমাদের দেখাবো। তোমরা চাইলে এটা সেমি ডিটাচ এবং এমবেডেড ক্ষেত্রেও তোমরা কিন্তু বার করতে পারো, কোনো চিন্তা নেই, ঠিক আছে। তো ধরো না এবার অর্গানিকের জন্য ভাবলে আমার এই চারটে ভ্যালু আমাদের লাগবে হিসাব মতন। তো প্রথমে কি বার করবো, ডেভেলপমেন্ট এফোর্ট, যেটা ডি বলেছিলাম, কি ফর্মুলা ছিল, এ যেটা বি, এটা যে লেখা আছে এ বেস বি, যেটা লেখা আছে তোমরা লিখে দেবে, কেএলওসি লিখবে, তারপর তুমি লিখবে হচ্ছে টু দি পাওয়ার বি বেস বি। এটা তুমি বিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বাট যেরকম লেখা আছে সেরকম লাগবে, বিশাল ঝামেলা করতে যাবে না। তো এর ভ্যালুটা কত আসছে টেবিল দেখে দেখে পাবো, দেখো 2.4 পেয়ে গেছি, এখানে 2.4 লিখবে, ভালো কথা। এখানে কি লিখবে, মাল্টিপ্লিকেশন টার্ম লিখবে, লিখে কি লিখবে, কেএলওসি কত বলে দেওয়া রয়েছে, 20 বলে দেওয়া রয়েছে, তো 20 দেখে দেখে লিখে ফেললে গল্প শেষ। এবং বি টু দি পাওয়ার বি এর ভ্যালু কত আছে, 1.05, ঠিক আছে। এটা যখন করবে ক্যালকুলেটারে করবে, কিন্তু এটা আমি তো হিসাব মতো এখানে দেখাতে পারবো না, অলরেডি আমার সলভ করা আছে। যদি ক্যালকুলেটারে করো তোমরা অ্যান্সার পাবে হচ্ছে 55.75। পরীক্ষা হলে ক্যালকুলেটার সব দিকে অ্যালাউ আছে, কোনো অসুবিধা নেই, আমি জানি। তো সেই সূত্রে ক্যালকুলেটারে বার করবে, কোনো প্রবলেমের বিষয় না। ক্যালকুলেটারে পুট করে নিজের হাতে করলেই অ্যান্সার পাবে, করলে তোমার হবে 55.75% মান্থ। মানে অর্থাৎ এটার মানেটা কি হলো, তার মানে প্রত্যেকটি পার্সেন্টকে, ঠিক আছে, পার্সেন্ট মান্থ মানে প্রত্যেকটি পার্সেন্টকে এতটা করে এফোর্ট দিতে হবে। মানে সিম্পল কথা বলতে পারলে এতগুলো আমাদের কিন্তু এফোর্ট না দিলে কিন্তু আমরা পারবো না। মানে প্রত্যেকটি পার্সেন্টকে একটি মাসে, পার মান্থ কথাটা মানে একটি মাসে এতগুলো এফোর্ট কিন্তু আমাদের দিতে হবে। পেয়ে গেলাম ডেভেলপমেন্ট এফোর্ট। ডেভেলপমেন্ট ডিউরেশন কি করে বার করে বলেছিলাম, আমাদের বলেছিলাম সি এর বেসে সি লিখবো, বি লিখবো, আর যেটা পেয়েছি ডেভেলপমেন্ট এফোর্ট যেটা এখানে ক্যালকুলেট করে পেয়েছি সেটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো 55.75। তোমরা এটাকে রাউন্ড অফ করতে পারো, মানে সিলিং ভ্যালুতে লাগতে পারো, লিখে পাশে লিখে অ্যাপ্রক্স টু তোমরা 56ও লিখতে পারো। যা পাবে সেটাকে অ্যাপ্রক্সিমেশন করে তার উপর ভ্যালু, দেখো পয়েন্টে তো হয় না, দেখো এইটুকু তো এফোর্ট দরকার, তো আমি যদি একটু বেশি এফোর্ট দিই তাহলে তো অসুবিধা নেই, কম দিলে তো শেষ হবে না। সিম্পল কথা, কম দিলে তো কম এফোর্ট দিতে হবে না, একটু বেশি দিলে তো কোনো অসুবিধা নেই। তাহলে 55.75 কে তুমি যদি আপার বাউন্ড যাকে বলা হয় বা সিলিং ভ্যালু যদি নিয়ে নাও তাহলে 56 পেয়ে যাবে। তোমরা যখন প্রশ্ন করবে তোমরা এরকম অ্যাপ্রক্সিমেশন সিম্বল দিয়ে মানে অ্যাপ্রক্স টু করে তোমরা কিন্তু এরকম লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কেউ তোমাদের কাটবে না, ঠিক আছে। তোমরা এটা দিয়েও ধরেও চলতে পারো বা এটা ধরেও চলতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তো আমি এটা ধরেই করি, সিম্পল 55 পয়েন্ট হিসাব মতো হয় না, 55.75 এখানে লিখলাম, যেটা আমাদের ডেভেলপমেন্ট এফোর্ট যেটা আমরা পেয়েছি। আর মাথার উপরে কি দেবো, ডিবি দেবো, যেটা আমাদের এখান থেকে এই স্ক্রিনে যেটা রয়েছে। তাহলে সিবির ভ্যালু কত আছে দেখো, 2.5 আছে, আমি এখানে 2.5 লিখবো, সিম্পল মাল্টিপ্লাই করবো কি দিয়ে, এইটা টার্মটা মাল্টিপ্লাই করবো 55.75 টু দি পাওয়ার আমার ডি, তো ডি এর বি মানে কত আছে 0.38, তো 0.38 যখন আমরা করবো পাওয়ারে দিয়ে, আলটিমেট যখন আমরা এটাকে মাল্টিপ্লাই করে মানে এটা করে দেখবো ডেভেলপমেন্ট যেটা ডিউরেশন যদি সিম্পল ভাবো তাহলে কি পাবে, অ্যান্সার চলে আসবে হচ্ছে 85.95 পার মান্থ বলতে পারো, যে সিম্পল মানে সরি 85 বলছি, 11.52 ক্যালকুলেটারে করবে, বলতে ভুল হয়ে গেছে, 11.52 মান্থ, ঠিক আছে। আমাদের এই 11 মাস অ্যাপ্রক্সিমেটলি, এটাও দেখো 0.52 বলে কিছু হয় কি, তো তোমরা কি করতে পারো, এটাকে অ্যাপ্রক্সিমেশন করে আমরা 12 মাস করে দিতে পারি। একদম সিম্পল কথা, 12 মাস তোমাদের কিন্তু লাগবে, মানে অ্যাপ্রক্সিমেশন টার্মস গুলো তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওখানে তোমার 56 অ্যাপ্রক্সিমেশন করলাম, এখানে 56 এখানে বসেও করতে পারতে, মানে এই জায়গাটা তোমরা 56 বসে করলেও কেউ তোমায় কাটবে না। আমি 55.75 করেছি, বাট তোমরা যদি 56 ধরে করো তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। অ্যান্সার পাবে হচ্ছে 12 মান্থ পেয়ে গেলে। তাহলে ডেভেলপমেন্ট ডিউরেশন হচ্ছে 12 মাস লাগবে, বলে দিল আমাদের পার মান্থ এফোর্ট কত, পার পার্সন এফোর্ট কত দিতে হবে, মানে 56 করে দিতে হবে, হয়ে গেল। এইবার আমাদের সময় কি বলছে, যে আমাদের টিম সাইজ কি করে ক্যালকুলেট করব, আমি টিএস লিখলাম। টিম সাইজ ক্যালকুলেট করার জন্য কি বলেছিলাম, যে সিম্পল আমাদের ডেভেলপমেন্ট এফোর্ট ডিভাইডেড বাই আমাদের হচ্ছে ডেভেলপমেন্ট ডিউরেশন, এই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে। তো সিম্পল ডিউরেশনে ডি হবে, এখানে ই লিখে যদি বা ডি হবে, ফর্মুলায় ফেলো, তুমি সিম্পল করতে পারো, 56 ডিভাইড বাই 12 করো, কোনো প্রবলেম, 56 ডিভাইড বাই করো, 56 ডিভাইড বাই 12 করে দেখবে অ্যান্সার কত আসবে, কোনো অসুবিধা নেই। অ্যাপ্রক্সিমেটলি আসবে 4.66 এরকম চলে আসবে, ঠিক আছে। 4.66 মানে অ্যাপ্রক্স করে তোমরা 5 তোমরা লিখতে পারো, যে আমাদের 5খানা টিমের সাইজ, তোমার 5খানা মেম্বার দরকার, তাহলেই গিয়ে এটা পসিবল। মানে 5টা মেম্বার যদি 12 মাস কাজ করে তাহলেই গিয়ে এই যে 20 কেএলওসি মানে 20,000 লাইন অফ কোডের কিন্তু একটা সফটওয়্যার কিন্তু, আর যেটা অর্গানিক টাইপের থাকবে সেটা কিন্তু হয়ে যাবে। এই হচ্ছে বেসিক গল্প। এখানে তোমরা কিন্তু 3-4টে জিনিস কিন্তু পেয়ে যাও, মানে এটা বেসিক এস্টিমেশন পেয়ে গেলাম যে এই সফটওয়্যারটা বানাতে গেলে আমাদের টিম সাইজ লাগবে 5 জন,
12 মাস ধরে কাজ করতে হবে এবং প্রত্যেকটি মানুষ মোটামুটি 56 লাইন অফ কোড প্রত্যেক মাসে লিখতে পারে মোটামুটি আইডিয়া, এবং তাহলে 20,000 লাইন কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাবে। এটা কিন্তু আমাদের ভেরিবোন একটা অর্গানিক সফটওয়্যারের জন্য এস্টিমেট করে দিয়েছে। তোমরা চাইলে এই সেম জিনিসটাকে সেমি ডিটাচ দিয়ে করতে পারো, যেখানে তোমার এই ভ্যালুগুলো পাল্টে যাবে, মানে এ বি সি ডি ভ্যালুগুলো পাল্টে যাবে, মানে এই ভ্যালুটা পাল্টে গেলে 2.4 পাল্টে যাবে, এখানে 1.05 পাল্টে যাবে, এখানে সিবির ভ্যালু পাল্টে যাবে, এখানে ডিবির ভ্যালু পাল্টে যাবে, এই আর কিছুই না। এরকম ভাই কটা ভ্যালু পাল্টালেই তোমাদের অ্যান্সারও পাল্টে যাবে। সেরকম তুমি এমবেডের জন্য তোমরা যদি করো সেম, আমাদের এবি যদি এটাই এই জিনিসটাই 20,000 লাইন অফ কোড যদি এটা এমবেডেড সফটওয়্যার হয়, তাহলে সেই সূত্রে বুঝতে পারছো যে এখানে 3.6 হয়ে যাবে, এর এবি এর ভ্যালুটা বি এর হলো 1.2, এইভাবে তোমার কিন্তু মোটামুটি কিন্তু একটা তোমার কন্টিনিউয়াসলি কিন্তু চেঞ্জেস কিন্তু থাকবে। আমি এটা মোটামুটি আমি দেখাচ্ছি একটা রাফলি একটা আমি অলরেডি করে রেখেছি, মানে এই মানে ক্ষেত্রে মানে আমাদের কি হতে পারে যে আমি যদি একটা অর্গানিকের জন্য এফোর্ট কি হয় যেটা এক্ষুনি করে দেখালাম, তার একটা টেবিল আমি করে রেখেছি, তোমাদের দেখাই, তাহলে বুঝতে পারবে যে এরকম কি ভ্যালু আসতে চলেছে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি একটা টেবিল এখানে নিয়ে তোমাদের দেখাচ্ছি। যদি ধরে নাও এই যে 20,000 লাইন অফ কোড এক্ষুনি দেখালাম, দেখো আমরা বার করেছি। যদি অর্গানিকের ক্ষেত্রে আমাদের এফোর্ট, ডিউরেশন আর টিম সাইজ বার করলাম, তোমরা এক্ষুনি দেখলে 55.75, 11 পয়েন্ট যেটা দেখতে পাচ্ছ করে রয়েছে 12 মাস, এবং টিম সাইজ 5। এটাই যদি তুমি সেমি ডিটাচ দিয়ে করতে, তার ভ্যালু কি পেতে দেখো। সেমি ডিটাচ যদি সফটওয়্যারটা ক্যাটাগরি যদি সেমি ডিটাচ হতো, তোমাদের অ্যান্সার আসতো 85.95 এফোর্ট দিতে হতো। আমাদের এটা কিন্তু এটা কিন্তু ফিক্সড। লাইন অফ কোড হচ্ছে 20,000 KLOC, কিন্তু যদি সেমি ডিটাচ দিয়ে করতে হবে তোমার আসতো 85.95, ডিউরেশন আসতো হচ্ছে 11.8 মান্থ সময় লাগবে, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 12 মাসই ধরে না, এটাও করতে পারবো সেটা করতে 12 মাস। আর টিম সাইজ কিন্তু বেশি হয়ে যেত, যেমন 11 লাগতো, এই 7 লাগবে, বুঝতে পেরেছো? তাহলে সেম যদি তুমি 20 KLOC যদি এটা এমবেডেড সফটওয়্যার হতো, একদম যেটাকে বলতে পারো অ্যাডভান্স সফটওয়্যার যদি হতো, তাহলে সেখানে তোমাদের পার মান্থের এফোর্ট হয়ে যেত 1 পয়েন্ট। তোমরা করে দেখতে পারো, আমি এটা অ্যান্সার তোমরা ডাইরেক্ট দেখাচ্ছি, তোমরা করে চলে দেখতে পারো। এখানে তোমাদের 131 পার মান্থ হবে, ডিউরেশন মোস্ট প্রবাবলি একই থাকবে, 12 মাসের মধ্যেই হয়ে যাচ্ছে, কিন্তু টিম সাইজ কিন্তু ওখানে 11 চলে গেলো, আরো এক্সপার্ট লাগবে, বেশি এক্সপার্ট ছাড়া করতে পারবে না। তো এটাই কিন্তু ও কিন্তু বলে দিল, ও বলছে তোমরা আমাকে বলবে না, আমি তোমাকে বলছি, ঠিক আছে? ভেরিবোন বলছে আমি তোমাকে বলে দিচ্ছি যে যদি তো এরকম হয় তোমার এরকম জিনিস লাগবে। এখানে একটা ওরা এস্টিমেশন করলো, যে আমি এখানে দেখালাম যদি প্রজেক্টটা তোমার অর্গানিক হয় তাহলে একটা ব্যাপার হলো, সেমি ডিটাচ হলে একটা ব্যাপার হলো, এমবেডেড হলে তোমার একটা ব্যাপার হলো। এইভাবে কিন্তু যেটা আইডিয়া কিন্তু ভেরিবোন কিন্তু একটা বেসিক কোকোমো যেটা গল্পটা আমরা কিন্তু এই জিনিসটা করেছি। তো আমি একটা অঙ্ক দিয়েও বুঝিয়েছি, এবং অঙ্ক তোমাদের লাইন অফ একটা গল্পতে লেখা থাকবে, এরকম তো দিয়ে দেবে না, অঙ্কটা সিম্পল একটা লাইনে বলে দেওয়া থাকবে, যেখানে তোমাকে এরকম এত লাইন অফ কোড তোমাকে বেসিক কোকোমো দিয়ে সলভ করতে হবে, এরকম ধরে না বলে দেওয়া থাকবে। তোমাকে টেবিলটা মাথায় রাখতে হবে, টেবিলটা মাথায় রেখে তুমি এফোর্ট, ডিউরেশন এবং টিম সাইজ তুমি বার করবে, ব্যাস এই হচ্ছে বেসিক পার্ট। এই ছিল কনসেপ্ট অফ বেসিক কোকোমো উইথ দ্য নিউমেরিক্যালস আমি তোমাদের দেখালাম। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যি দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।